वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। কাহিনী তত্ত্বে আপনাদের সকলকে স্বাগত। আজ কাহিনী তত্ত্বে আপনাদের জন্য রয়েছে শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা কঙ্কাল সারথি। এই গল্পটি নেওয়া হয়েছে ভয়ানক ভূতের গল্প এই বইটি থেকে। হেমেন্দ্র কুমার রায়, জন্ম 1888 সালে, মৃত্যু 18 এপ্রিল 1963 সালে। একজন বাঙালি সাহিত্যিক এবং গীতিকার। তিনি ছোটদের জন্য রহস্য, রোমাঞ্চ ও গোয়েন্দা গল্প লেখার জন্যে বিখ্যাত। গল্পের প্রধান চরিত্রে গল্পকথক, গল্পের সূত্রধর আমি নন্দিনী। শুরু হচ্ছে আজকের গল্প কঙ্কাল সারথি। ম্যালেরিয়ার মতো ছ্যাঁচড়া অসুখ পৃথিবীতে আর কিছু আছে কি? শখ করে সেদিন ঢাকুরিয়ার লেক দেখতে গিয়েছিল সন্ধ্যার একটু আগে। হঠাৎ কাঁপুনি দিয়ে আমার জ্বর এলো। সে কি চেয়ে জ্বর? না পারি দাঁড়াতে, না পারি বসতে, একেবারে ঘাসের উপর পড়লুম শুয়ে। কি শীত রে বাবা! পা থেকে মাথা পর্যন্ত চাদর মুড়ি দিয়ে কাঁপতে কাঁপতে কেমন যেন আচ্ছন্নের মতো রইলুম। সেইভাবে কতক্ষণ ছিলুম ভগবানই জানেন। তবে একবার চাদরের ভিতর থেকে জুলজুল করে চোখ মেলে উঁকি মেরে দেখলুম চারিদিকে গাঢ় অন্ধকারের মেলা বসেছে। কোথাও জনমানবের সাড়াও নেই। বুকটা ছ্যাঁত করে উঠল। কোথায় বাগবাজারে আমার বাড়ি, আর কোথায় পড়ে আছি আমি একলা। গুন্ডায় গলায় ছুরি বসাতে পারে, সাপে কামড়াতেও পারে, বিনা চিকিৎসায় প্রাণ পাখি উড়ুক করে পালিয়ে যেতে পারে। বাড়ির লোক এতক্ষণে হয়তো ভেবে সারা হচ্ছে, আর তো এখানে থাকা চলে না। যেমন করেই হোক আমাকে আজ বাড়ি যেতেই হবে। অনেক কষ্টে উঠে দাঁড়ালাম। গায়ের ভিতর দিয়ে তখনও যেন আগুনের ঝলক ছুটছে। চোখের সামনে দিয়ে যেন রাশি রাশি সর্ষে ফুল নাচতে নাচতে একেবারে আধার সাগরে ডুবে যাচ্ছে, আর একবার ভেসে ভেসে উঠছে। প্রতিবার পা ফেলি আর মনে হয় এই বুঝে আমি ধরাম করে নিচে পড়ে গেলাম। তবু থামলুম না, মাতালের মতো টলতে টলতে এগিয়ে চললুম। রাত ঝাঁ ঝাঁ করছে। সেই রাত্রে আমি প্রথম বুঝতে পারলুম পৃথিবী কত বেশি স্তব্ধ হতে পারে। শহরের হট্টগোলে রাগ হয় বটে, কিন্তু এ স্তব্ধতাও সহ্য করা অসম্ভব। একটা ব্যাঙ কি একটা ঝিঁঝি পোকা কি একটা পাহারাওয়ালার নাক পর্যন্ত ডাকছে না। গাছের পাতায় বাতাসের একটু নিঃশ্বাস পর্যন্ত শোনা যাচ্ছে না। সারি সারি কোম্পানির আলোর থামগুলো নীরবে দাঁড়িয়ে জ্বলন্ত চোখে যেন থমথমে অন্ধকারকে নিরীক্ষণ করছে। জ্বরের ঘরে চলেছি তো চলেছি। এই নিঃশব্দ পল্লী ছেড়ে শহরের শব্দের রাজ্যে গিয়ে পড়বার জন্য প্রাণ যেন আইঢাই করতে লাগলো। তবু এ পথ আর শেষ হতে চায় না। এ পথ যেন আজও শেষ হবে না, কালও শেষ হবে না। আমাকে যেন কোনো অভিশপ্ত আত্মার মতন
চলতে হবে অনন্তকাল ধরে। এক বেচারা ইহুদির গল্প পড়েছিল, কার সাপে তাকে নাকি অনন্তকাল ধরে সারা বিশ্বে ছুটোছুটি করে বেড়াতে হয়েছিল। আমারও তাই হলো নাকি? মাথাটা একবার নাড়া দিয়ে ভাবলুম, দূর ছাই, এসব কি উদ্ভট কথা ভাবছি। জ্বরে আমার মাথাটা খারাপ হয়ে গেল নাকি? মাঝে মাঝে এক একটা মাঠ যেন এক একটা অন্ধকারের মায়া সরোবর, সেখান দিয়ে যেন অন্ধকারের ঢেউ বইছে, আর অন্ধকারের স্রোত ছুটে আসছে আমাকে গ্রাস করবার জন্য। অন্ধকারের তরঙ্গের ভিতরে গাছগুলোকে দেখাচ্ছে যেন বড় বড় দৈত্য দানবের মতো। পথিকের হৃৎপিণ্ড ছিঁড়ে খাবার জন্য তারা ওত পেতে প্রস্তুত হয়ে আছে। আরো খানিক অগ্রসর হয়ে মনে হলো পৃথিবীর সমস্ত শব্দ এসে আমার দুই পায়ের দুই জুতোর ভিতরে আশ্রয় নিয়েছে। প্রত্যেকবার পা ফেলি আর সেই শব্দগুলো জুতোর ভেতর থেকে চলকে উঠে রাজপথের উপর আছাড় খেয়ে পড়ে আমাকে চমকে চমকে তোলে। শব্দ শুনতে চাই, নিজের পায়ের শব্দ শুনতে পাচ্ছি, কিন্তু কেন জানি না সে শব্দ শুনে শুনে মন আমার খুশি হবে কি আরো বেশি নেতিয়ে পড়তে লাগলো। সে যেন রাজপথে ঘুমন্ত কোনো অশরীরী প্রেতাত্মার চিৎকার। আমার পদাঘাতে সে যন্ত্রণায় গজরে গজরে উঠছে। এতক্ষণ পরে রসা রোডের মোড়ে এসে পড়ল। স্বস্তির নিঃশ্বাস ফেলে ট্রামওয়ের একটা লোহার থামে ঠেসান দিয়ে দাঁড়িয়ে খানিকক্ষণ জিরিয়ে নিলুম। এখানটাও তেমনি নির্জন ও তেমনি নিস্তব্ধ হলেও আমার মন যেন অনেকটা আরাম পেল। এই তো ট্রামের রাস্তা, এই পথ ধরে সিধে গেলেই যত মাইল দূরেই থাক আমাদের পাড়া বাগবাজার পাওয়া যাবেই যাবে। খানিক দূর এগোতে পারলেই লোকজনেরও সাড়া পাবো নিশ্চয়ই। আর ট্রাম ও বাস বন্ধ হলেও ট্যাক্সি মেলাও তো অসম্ভব নয়। তখন জ্বরে আমার চোখ ছলছল করছে, কান করছে ভোঁ ভোঁ, আর মাথা ঘুরছে বোঁ বোঁ করে। বারবার ইচ্ছে হতে লাগলো পথের উপরে লম্বা হয়ে শুয়ে পড়বার জন্য। কেবল বাপ মায়ের বিষণ্ণ মুখের কথা ভেবেই মনের সেই ইচ্ছা দমন করলুম অনেক কষ্টে। নিজে নিজেই বললুম, মন, তুমি শান্ত হও। এই পথের শেষেই আছে তোমার বাড়ি, তোমার আত্মীয় স্বজন, তোমার নরম তুলতুলে বিছানা। কোনো রকমের চোখ বুঝে এই পথটুকু পার করতে পারলেই ব্যাস, সকল কষ্ট সকল ভাবনার অবসান। হঠাৎ দূর থেকে একটা শব্দ জেগে উঠে চারিদিকের নিস্তব্ধতার মুখে যেন ভাষা দিলে। ঘর ঘর একটা বাস ডাকার মতো শব্দ আমার দিকে এগিয়ে আসছে। তারপরেই শুনল ভেপুর আওয়াজ। ট্যাক্সি না বাস? আহ্লাদে চাঙ্গা সোজা হয়ে দাঁড়িয়ে পথের দিকে তাকিয়ে রইলুম। তারপরেই দেখা দিল নিচে দুটো আর উপরে একটা আলো। তিনটে আলো দেখেই বুঝলুম ট্যাক্সি নয়, বাস আসছে। তাহলে জ্বরের ধমকে আমি ভুল বুঝেছিলুম। বাস যখন চলছে তখন রাত খুব বেশি হয়নি। কিন্তু আশ্চর্য, এরই মধ্যে এই অঞ্চলটা এমন ভয়ানক নিস্তব্ধ হয়ে পড়ে। বাবা, আমার কলকাতার গোলমাল বেঁচে থাক, এই অঞ্চলে আমার ভদ্রলোক বাস করে। কিন্তু বাসের আলো অত বেশি চলছে কেন? সামনের সারা পথে সে যেন আগুনের ঢেউ বইয়ে ছুটে আসছে। আর এই নিরালা পথে অথচরে ভেপু বাজাবাড়ি বা কি দরকার? এ অঞ্চলের সন্ধ্যের পরেই ঘুমকাতুরে লোকগুলোর কানে যে তালা ধরে যাবে। ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে ধুলোয় ধুলোয় পথ অন্ধকার করে একখানা রাঙা টকটকে মস্ত বড় বাস আমার কাছে এসে হঠাৎ দাঁড়িয়ে পড়ল এবং সঙ্গে সঙ্গে একজন তীব্র তারস্বরে চিৎকার করে উঠল, আমি তাড়াতাড়ি বাসে উঠে একখানা গদিমোড়া আসনের উপর গিয়ে ধূপ করে বসে পড়লুম। হোক শ্যামবাজারের বাস, এই স্তব্ধ মরার মুল্লুক থেকে এখন তো সরে পড়ি।
শ্যামবাজার থেকে বাগবাজার যেতে এমন বিশেষ দেরি লাগবে না। কিন্তু কেন জানি না, বাসের ভিতরে ঢুকিয়ে আমার বোধ হলো আমি যেন এক জগৎ ছেড়ে আর এক অচেনা জগতের ভিতরে প্রবেশ করল। বাস ছুটছে, তার ভেপু বাজছে। এত বেগে বাস ছুটছে, তার জানালাগুলো সব খোলা রয়েছে, অথচ বাইরে থেকে কোনো বাতাসের একটুখানি ঝলক পর্যন্ত আমার গায়ে লাগছে না। ভারী অবাক হয়ে গেল। আমার জ্বর কি এত বেশি উঠেছে যে দেহের অনুভব করার ক্ষমতাটুকু আর নেই? পথ তেমনই নির্জন আর অসার, কিন্তু বাতাসও কি আজ ঘুমিয়ে পড়েছে? আমার খালি মনে হতে লাগলো দম বন্ধ হয়ে সারা পৃথিবী আজ মারা পড়েছে, তার কোথাও আর জীবনের লক্ষণ নেই। বেঁচে আছি খালি আমি আর ওই বাসের ড্রাইভার আর কন্ডাক্টর। আমরা তিনজন ছাড়া বাসের ভিতরেও কোনো আরোহী ছিল না। থাকবেই বা কেন? এত রাতে কার ঘাড়ে ভূত চাপবে যে বাসে চড়ে বেড়াতে বেরোবে? বাসের ভেপু বাজছে আর বাজছে, কান যে ঝালাপালা হয়ে গেল। কন্ডাক্টরের দিকে ফিরে বিরক্ত স্বরে বললুম, উফ, ও শুনছো? ড্রাইভারকে বারণ করে দাও। উফ, পথে লোকও তো নেই আর গাড়িও নেই, তখন তো হর্ন বাজাচ্ছে কেন? লোকটা শিখ, মস্ত বড় লম্বা দেহ আর মস্ত বড় দাড়ি। সে কালা আর বোবার মতো আমার দিকে তাকিয়ে রইল। আবার বললুম, আরে শুনছো? কি মুশকিল, হর্ন দিতে বারণ করো। সে তবু জবাব দিলে না, ড্রাইভারকে হর্ন থামাতেও বললে না। লোকটা সত্যি সত্যি কালা বোবা নাকি? কিন্তু না, তাই বা হবে কি করে? এই খানিক আগেই তো সে ধর্মতলা, ওয়েলসলি, শ্যামবাজার বলে চেঁচিয়ে পাড়ামাত করছিল। সে বোধ হয় আমার কথা জবাব দিতে চায় না। এরা কি ভেবেছে যে এদের ভেপুর আওয়াজে সারা শহরের ঘুম ভেঙে যাবে, আর তাহলেই সবাই বিছানা থেকে ছুটে এসে বাসের প্যাসেঞ্জার হয়ে বসবে? কিন্তু শহর জাগবার কোনো লক্ষণ প্রকাশ করলে না। পথের আশেপাশে লেডি কুকুরগুলো আরাম করে কুণ্ডলি পাকিয়ে শুয়ে শুয়ে ঘুমাচ্ছিল, কিন্তু এই বাসের সাড়া পেয়েই তারা তাড়াতাড়ি উঠে ল্যাজ পেটের তলায় ঢুকিয়ে ছুটে পালাতে লাগলো, মহাভয়ে কেউ কেউ করে কাঁদতে কাঁদতে। আজকে বাইরের জীবের সাড়া পাওয়া যাচ্ছে তো কেবল ওই কুকুরগুলোর কাছ থেকে, কিন্তু তারাও দেখা দিয়েই অদৃশ্য হচ্ছে। কুকুরগুলো কেন আমাদের বাস দেখে পালাচ্ছে? মনের ভিতরে কেবল এই প্রশ্নই জাগতে লাগলো, কেন? কন্ডাক্টর কেন আমার জবাব দিচ্ছে না? ড্রাইভার কেন ক্রমাগত ভেপু বাজাচ্ছে? কন্ডাক্টরের দিকে ফিরে বলল, এই নাও তোমার ভাড়ার পয়সাটা নাও। সে মস্ত একখানা কালো হাত বাড়ালো। ভাড়া দিয়ে টিকিট নেবার সময় আমার হাতে তার হাতে ছোঁয়া লাগলো। উফ, অমনি মনে হলো কে যেন একখানা তীক্ষ্ণ বরফের ছুরি দিয়ে আমার হাতে খ্যাঁচ করে খোঁচা মারল। জ্যান্ত মানুষের হাত এমন ঠান্ডা কনকনে হয়? আশ্চর্য হয়ে তার মুখের দিকে তাকালাম। তার লম্বা চুল আর দাড়ি গোফের জঙ্গলে ভরা মুখখানা বাসি মরার মুখের মতো স্থির। তার চোখেও পলক পড়ছে না, তার চোখ যেন পাথরে গড়া। আমার বুকটা ধড়ফড় করে উঠল। আজকে শহরের এই নির্জনতা, পৃথিবীর এই নিস্তব্ধতা, বাতাসের এই অভাব, ভাড়াটে বাসের এই ভেপুর আওয়াজ, কন্ডাক্টরের এই উদাসীন মূর্তি, সমস্তটাই যেন রহস্যময়, সমস্তই যেন অস্বাভাবিক। কি কুক্ষণেই আজ বাড়ির বাইরে পা দিয়েছি। যতবার ফিরে তাকাই ততবারই কন্ডাক্টরের সেই মরার মতো স্থির মুখ আর পলকহারা পাথুরে দৃষ্টি চোখে পড়ে আমার। কেমন একটা
অমানসিকভাবে আমার মনটা ছেয়ে গেল। আর সহ্য করতে পারলাম না। সামনের বেঞ্চের উপরে দুই হাতের ভিতরে মাথা রেখে চোখ বন্ধ করে আমি চুপ করে বসে রইলুম। ভাবলুম শ্যামবাজারে পৌঁছবার আগে আর মাথা তুলে চাইব না, কিন্তু মাথা তুলতেই হলো, আবার চোখও খুলতে হলো। আধ ঘন্টারও বেশি সময় কেটে গেছে, আর গাড়িও না থেমে ক্রমাগত ছুটছে। তবু এখনো শ্যামবাজার এলো না কেন? মুখ তুলে জানলা দিয়ে মুখ বাড়িয়ে আমার আর বিস্ময়ের সীমা রইল না। শ্যামবাজার তো অনেক দূরের কথা, গাড়ি এখনো ভবানীপুরেই আসেনি। অথচ গাড়ি এত বেগে ছুটছে যে পথের দুপাশের বাড়িগুলো তীরের মতো পিছনে সরে সরে যাচ্ছে। এও কি সম্ভব? হতভম্বের মতন মুখ ফিরিয়েই দেখি গাড়ির ভিতরে 10-12 জন লোক বসে আছে। নিজের চোখকেও আমি আর বিশ্বাস করতে পারলাম না। আমি হলপ করে বলতে পারি এতক্ষণের ভিতরে গাড়ি একবারও থামেনি। তবু কোত্থেকে এরা এলো, আর কখনই বা এরা গাড়িতে উঠল? একে একে সকলের মুখের দিকে তাকিয়ে দেখলুম সব মুখেই মরার মতো স্থির, নির্বিকার। সব চোখের পাথুরে দৃষ্টি আড়ষ্ট হয়ে আছে। কে যেন শ্মশান থেকে কয়েকটা মৃতদেহ তুলে নিয়ে এসে বেঞ্চের উপরে সারি সারি বসিয়ে দিয়ে গেছে। তাদের ভিতরে বাঙালি আছে, খোট্টা আছে, সাহেবও আছে, কিন্তু তারা সবাই চেয়ে আছে আমার দিকে। সে চাউনিতে কোনো ভাবের আমেজ নেই। সে চাউনি যেন চাউনিই নয়, অথচ সে চাউনি দেখলেই গা ছমছম করে ওঠে, দেহের রক্ত ঠান্ডা হয়ে যায়। তাদের চাউনি যেন চোখের ভিতর দিয়ে আসছে না, আসছে আলোকের ওপার থেকে, অন্ধকারের আত্মার ভিতর থেকে, যে দেশে জ্যান্ত মানুষ নেই সেই দেশ থেকে। আরেক আশ্চর্য ব্যাপার হলো, গাড়ির ঝাঁকুনিতেও তাদের কারোর দেহ একটুও নড়ছে না। গাড়ির ভিতরে বসেও তাদের দেহ যেন গাড়িকে না ছুঁয়ে শূন্যে বিরাজ করছে। মনে হতে লাগলো আমার অজান্তেই হঠাৎ তারা যেন আবার হাওয়া হয়ে হাওয়ার সঙ্গেই মিলিয়ে যেতে পারে, যেন তারা ছায়ার কায়াহীন অনুচর, দেখা দেয় কিন্তু ধরা যায় না। আমার সভয় দৃষ্টি আবার পথের দিকে ফিরিয়ে নিল। গাড়ি তেমনই হেঁচকি তোলা আওয়াজের মতন ভেপুর শব্দ করতে করতে তীর বেগে ছুটছে, কিন্তু তখনও ভবানীপুর আসেনি। আমি শ্যামবাজার না সোজা জমালয়ের দিকে চলেছি, কি এক দুঃসহ অজানা টানে অস্থির হয়ে চোখ আবার গাড়ির ভেতরে ফেরালুম। গাড়িতে ইতিমধ্যে লোকের সংখ্যা আরো বেড়ে উঠেছে। তারাও স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। সমস্ত গাড়ির ভিতর থেকে একটা বোঁটকা গন্ধ ভেসে ভেসে বেড়াচ্ছে, যেন বাসি মরার গন্ধ। হাসপাতালে মরার ঘরে গিয়ে আমি একবার এই রকম গন্ধই পেয়েছিল। আমার সর্বাঙ্গে কাঁটা দিল, বুকের কাছটা শিউরে শিউরে উঠতে লাগলো। আমি কি জেগে আছি না স্বপ্ন দেখছি? আর থাকতে না পেরে হঠাৎ চেঁচিয়ে উঠে বললুম, এই কন্ডাক্টর, গাড়ি বাঁধো। কন্ডাক্টর কোনো সাড়া দিলে না, গাড়ি থামাবারও চেষ্টা করলে না। আবার বললুম, কিন্তু কোনো ফল হলো না। রেগে দাঁড়িয়ে উঠে কন্ডাক্টরের দেহ ধরে আমি নাড়া দিতে গেলুম, কিন্তু তাকে ছুঁতেও পারলুম না। চোখের সামনে তাকে স্পষ্ট দেখতে পাচ্ছি, কিন্তু তাকে স্পর্শ করতে পারছি না। সে দেহ যেন হাওয়া দিয়ে তৈরি। হঠাৎ গাড়ির সব লোক একসঙ্গে অট্টহাস্য শুরু করে দিলে। সে অদ্ভুত বিভৎস হাসি আসছে যেন অনেক দূর থেকে, অনেক আকাশ বাতাস ভেদ করে, অনেক সমুদ্র পাহাড় প্রান্তর পার হয়ে,
অনেক নরকের অন্ধকারে ডুব দিয়ে। অথচ তার আওয়াজ এত স্পষ্ট যে আমার কান ফেটে যাওয়ার মতো হলো। আমি পাগলের মতো চিৎকার করে বললুম, গাড়ি থামাও, জলদি গাড়ি থামাও, ড্রাইভার ড্রাইভার গাড়ি থামাও। গাড়ি থামানো ঘন্টার দড়ি ধরে আমি ঘন ঘন নাড়তে লাগলুম। ড্রাইভার এতক্ষণ পরে আমার দিকে মুখ ফেরালে। সে মুখে এক তিলও মাংস নেই। সে মুখ সাদা ধবধবে হাড়ের মুখ, নাক চোখের জায়গায় 3টে গর্ত, 2 ঠোঁটের জায়গায় 2 সারি দাঁত বেরিয়ে আছে। এতক্ষণ তবে এই পোশাক পরা কঙ্কালটাই গাড়ি চালিয়ে আসছে। গাড়ির ভিতরে অট্টহাসির আওয়াজ আরো বেড়ে উঠল। আর সইতে পারলুম না। সেই ভীষণ অট্টহাসি শুনতে শুনতে আমি একেবারে অজ্ঞান হয়ে গেলাম। জ্ঞান হয়ে দেখলুম নিজের ঘরের বিছানায় শুয়ে আছি। আমার চারপাশে বসে মা, বাবা, ভাই আর বোনেরা। শুনলুম আমি নাকি রসা রোডের ফুটপাতের উপরে জ্বরের ঘরে বেহুঁশ হয়ে শুয়েছিলুম। কালকের রাতের বিভীষিকার কথা সকলকে বললুম। বাবা বললেন, ওসব বাজে কথা। জ্বরের চোখে লেকের ধার থেকে রসা রোড পর্যন্ত এসে তুমি বেহুশ হয়ে পড়েছিলে, তারপরে সব খেয়াল দেখেছ। কিন্তু আমার মন বলতে লাগলো, না না, আমি যা দেখেছি তা খেয়াল নয়, তা খেয়াল নয়। এতক্ষণ আপনারা শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা কঙ্কাল সারথি। গল্পকথক এবং বাবার চরিত্রে অরিজিৎ। পর্ব পরিচালনায়, স্পেশাল এফেক্ট এবং পোস্টার ডিজাইনিংয়ে ম্যাক। গল্পের সূত্রধর আমি নন্দিনী। আশা করি আজকের গল্পটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।